তলে তলে অনেক কিছু ঘটে যাচ্ছে দর্শক। তো আমেরিকার সাথেও মনে হয় বাংলাদেশের হয়ে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত ঝানু প্লেয়ার, বাপরে বাপ, চাইলে আমার হয়ে গেল, 90 দিনও লাগলো না, তার আগেই দ্রুত গতিতে হয়ে গেল। এবং এটা এই মুহূর্তে একটা হওয়াটা খুব জরুরি দর্শক। বলে বুঝছেন চাইনিজ মাইল, চাইনিজ টেকনিক্যাল মাইল বলে এগুলাকে। সে চাইনিজ মাইল দিয়া না বুঝছেন মনটাকে না নরম কইরা ফেলাইছে। মনে মনে ভাববে ভাই এই কোন খেলোয়াড় রে ভাই, কার সাথে পাঙ্গা নিছি, আর পাঙ্গা নিবে না। মির্জাদের খবর আছে, ডাক্তার পিনাকি ভট্টাচার্য খবর করে ছাড়বে। আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এরকম উলঙ্গ করেছে মির্জা আব্বাসকে, সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ঢুকিয়ে দিয়েছে। কুটি চাল চাইলা মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন বরবাদ করে দিয়েছেন। এবং এই খুনের রক্ত মির্জা আব্বাসের হাতে, এই খুনের রক্ত সাদেক হোসেন খোকার হাতে, এই খুনের রক্ত মির্জা ফখরুলের হাতে, এই খুনের রক্ত আব্দুল আউয়াল মিন্টুর হাতে, এই খুনের রক্ত। চমৎকার আরেক জাফর ইকবাল রাজনীতিতে। আমাদের কাছে খবর আছে, বুঝছেন, সব খবর আছে। কি করেছেন হাসিনার আমলে, কেমনে কারে ম্যানেজ করেছেন, সব খবর আছে। আমরা দেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত কলঙ্ক চিহ্ন মুছবো। আমরা বাংলাদেশে ভারতের তালুকদারি বন্ধ করব চিরতরে। আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব। আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছে। দর্শক, সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা, অবিশ্বাস্য খবর। এই প্রথমবারের মতন মাইল ফলক স্পর্শ করলো, যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। শেখ হাসিনার 15 বছরে এত উন্নয়ন, এত জোয়ার না, হয়নি। 24 ঘন্টার মধ্যে বিএনপির পাপিয়া এবং হারুনকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি। কত বড় মুফতি সাহেব পাপিয়া, তিনি বলছেন আলেমের পিছনে নামাজ হবে কিনা খতিয়ে দেখতে হবে। এই একই আচরণ আওয়ামী লীগ করেছিল। সার্জিসের এই আহ্বানে আমি একমত। যেই সিদ্ধান্তগুলা দেশের জন্য, যে সিদ্ধান্তগুলা জাতির জন্য, যে সিদ্ধান্তগুলা বিশ্বের জন্য কল্যাণকর, সেই সিদ্ধান্তের পক্ষে সবসময়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সাথে গোপন বৈঠকের পরে এমন ভয়ঙ্কর তথ্য জানিয়ে কথা বলেছে গণমাধ্যমে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর হতে চলেছে। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা, অবিশ্বাস্য খবর। এই প্রথমবারের মতন বাংলাদেশ $300 কোটি রেমিটেন্সের মাইল ফলক স্পর্শ করলো। 3 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। শেখ হাসিনার 15 বছরে এত উন্নয়ন, এত জোয়ার না, হয়নি। বরং শেষের দিকে, নিচের দিকে ডাউন। এই মাস শেষ হবার পর যে হিসাব হলো, একক মাস হিসাবে এক মাসে 3 বিলিয়ন মার্কিন ডলার। দর্শক, কল্পনা করতে পারেন কত বড় উল্লঙ্ঘন। যদিও এখানে ঈদের একটা ইস্যু আছে, কিন্তু গত ডিসেম্বরেও, লাস্ট যখন নাকি সরকারের পতন এবং তার পরবর্তী সময়ে যে আস্তে আস্তে উঠছিল, তাতে ডিসেম্বরে লাস্ট ছিল 264 কোটি বা 68 কোটি মার্কিন ডলার। এবার 300 কোটি ডলার অতিক্রম করছে। ঈদের 6 দিন বাকি থাকতে যে হিসাব ছিল বন্ধ হয়ে গেল, তখন 294 কোটি মার্কিন ডলার ছিল। আজকে ব্যাংক খোলার পর বাকি 6 দিনের হিসাব করে দেখা গেল এই 6 দিনে চলে আসছে প্রায় 10 কোটি মার্কিন ডলার। তার মানে 296 সঙ্গে 10 যুক্ত করার পরে 300 কোটি মার্কিন ডলার পার হলো। তার মানে 3 বিলিয়ন ডলার প্লাস যে রেমিটেন্সের মাইল ফলক, এইটা নজিরবিহীন অকল্পনীয় ঘটনা। এবং বুঝতেই পারছেন যে এই ধারার কাছাকাছি, যদিও এর পরবর্তী সময়ে এই প্রতি মাসে মাসে থাকবে না 300 কোটি মার্কিন ডলার প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, কিন্তু কাছাকাছি অবস্থারও যদি থাকে, 250 কোটি মার্কিন ডলারেও যদি রাখা যায়, তাহলে বুঝতে পারবেন যে ওই IMF এর চুলকানি, বিশ্বব্যাংকের হুম্বিতম্বি, ওগুলি কোনো কিছু লাগবে না। আমরা এই যেহেতু এখন ব্যয় অনেক কমছে, বুঝতে পারছেন না, 7-8 জন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংককে যায়, যে সমস্ত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের সাথে মিটিং করে, এবং যেদিন শুরু সেদিন যায়, আর যেদিন শেষ সেদিন চলে আসে। 2 রাত, তার মধ্যে অসংখ্য মিটিং। তারপরে এমইউ স্বাক্ষর, 5,000 টাকা ফেরত আনার। শ্রীলঙ্কারও বলছে যে 1 বিলিয়ন প্লাস কিন্তু তোমাদের দেশে গেছিল, সেটাও আমার দেশে নিয়ে আসার ব্যবস্থা করো। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কথা দিচ্ছে যে হ্যাঁ, চেষ্টা করবে। আর থাইল্যান্ডে তো যেই স্বাক্ষর হয়েছে, মোটামুটি এখানে হাত দিলে অনেক রাঘব বোয়ালের সন্ধান পাওয়া যাবে, এবং তাদের টাকা থাই গভর্নমেন্ট জব্দ করে বাংলাদেশে ফেরত পাঠাবে। যাই হোক, আরেক গল্প ওইটা আর না করি। আপাতত যেটা দেখেন,
আমি বলবো যে এই যে রেমিটেন্স আসছে, প্রবাসীরা পাঠাচ্ছে ঈদ উপলক্ষে তার স্বজনদেরকে, তো এইটাকে উৎসাহিত করার জন্য নানান পদক্ষেপ নিতে হবে। আমরা হয় কি আটখানা হয়ে যায়, এই খুশিতে আমরা বাস হাত পা ছেড়ে দিয়ে বসে থাকলাম, আরে প্রবাসীরা তো পাঠাচ্ছে, ওরা তো পাঠাবেই ওদের দেশের স্বজনদের জন্য। না, আমার প্রতিটা প্রবাসীর কাছ থেকে আমি পৌঁছাইতে পারি নাই। প্রতিটা প্রবাসীকে দেশপ্রেমিক করতে হবে, তাদেরকে বলতে হবে ভাইরে তোমার একটু কষ্ট হলে তুমি তো তোমার ব্যাংকিং চ্যানেলে পাঠাও, তোমার একটা বৈধতা হবে যে তুমি চ্যানেলে পাঠাও, তোমার সাথে যে বাংলাদেশের একটা সংযুক্তি আছে এটা ঘটাও। প্রবাসীদেরকে বৈধতা দিতে হবে। কম্বোডিয়ায় যাইতে হবে, কম্বোডিয়ায় প্রায় $1 লাখ কামায়, ক্যাশ, একেবারে মার্কিন ডলার ইনকাম করে, ওখানে ডলার চলে। তারপরে ওদের লোকাল মুদ্রা অনেক দুর্বল, ওইটা মানে মানে খুব একটা ব্যবহার হয় না, কিন্তু মার্কিন ডলারে যেহেতু বেতন পায়, ওই ডলারটা আমার দেশে আনা দরকার। 1 লাখ, ওখানে দ্রুত বেগে এম্বাসি করতে হবে, ওখানে সরকারি রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংক বা বেসরকারি বড় ব্যাংকের শাখা নিতে হবে। 2-3টা শাখা যদি নেওয়া যায় আলহামদুলিল্লাহ প্রচুর আসবে। এইভাবে প্রতিটা দেশ জরিপ করে করে যেখানে যেখানে বাংলাদেশি আছে সেই সব জায়গায় এজেন্ট দিয়ে একটা ভিন্ন ভাবে যদি আমরা ড্রাইভ দেই একেবারে মানে আদা জল খেয়ে, তাইলে আর ওই IMF এর দিকে তাকায় থাকতে হবে না টাকার জন্য। কারণ IMF একদিকে দেবে, আরেকদিকে বলবে এটা করো ওইটা করো, করতে যেটা তো ভাই জান তো শেষ হয়ে যাবে, ওদের সাথে তাল মিলাই পারবো না। আমরা আমাদের সঙ্গে তাল মিলাই, আমাদের ফরেন রিজার্ভ দরকার, আমাদের ডলারের যেই উল্লম্ফন সেটা কমানো দরকার। এই জন্য আমাদের যত রিজার্ভ আসতে থাকবে, অর্থাৎ ডলার যত ঢুকতে থাকবে দেশে, সেই উত্তেজনা কমে যাবে, দ্রব্যমূল্যের দাম কমবে। সেই কাজটা এখন আমাদের করা দরকার। 24 ঘন্টার মধ্যে বিএনপির পাপিয়া এবং হারুনকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের অন্যতম একটি সেরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করে সেই সমাবেশে হারুন এবং পাপিয়া বক্তব্য রেখে যে ধৃষ্টতা প্রদর্শন করেছে সেটা বাংলাদেশের আলেম সমাজ মেনে নিতে পারে না। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক রাজনীতি করতে পারে, বাংলাদেশের একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা রাজনীতি করতে পারে, বাংলাদেশের একজন শাক বিক্রেতা, মাছ বিক্রেতা, গরুর বিক্রেতা তারা রাজনীতি নিয়ে কথা বলতে পারে, ভোট দিতে পারে, ভোটের দাওয়াত দিতে পারে। কিন্তু হারুন পাপিয়াদের মন্তব্য অনুযায়ী বাংলাদেশের কোনো আলেম, বাংলাদেশের কোনো ইমাম, বাংলাদেশের কোনো কারি, বাংলাদেশের যারা ইসলামিক স্কলার তারা নাকি কারোর জন্য ভোট চাইতে পারবে না, ভোটের জন্য তারা নাকি লড়াই করতে পারবে না। বাংলাদেশ আলেম প্রিয় বাংলাদেশ, বাংলাদেশ মসজিদের শহরের বাংলাদেশ, সেই বাংলাদেশে বিএনপির নাম করে তারা যদি আজকের আলেমদেরকে ভোট দান, ভোট প্রদান এবং ভোটের জন্য ভোট চাওয়া থেকে বিরত রাখতে চায়, তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করছি সেটা আপনাদের কাছে প্রশ্ন। একই কাজ আওয়ামী লীগ করেছে। বিগত দিনে আওয়ামী লীগের সময় তাফসির মাহফিলগুলোতে 144 ধারা জারি করা হতো। বিগত সময় মাহফিলগুলোতে স্টেজে মঞ্চের সামনে থেকে আলোচনা চলা অবস্থায় মাইক কেড়ে নেওয়া হতো, মাউথ কেড়ে নেওয়া হতো। বিগত সময় আলেম ওলামা মাহফিলে যাওয়ার পথে তাদের গাড়ি ভাঙচুর করা হতো। আজকের ঠিক একই উপায়ে পাপিয়া, হারুন সহ বেশ কিছু লোক এখন বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নকারী হিসাবে রাজপথে নেমেছে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের পক্ষের যে সকল মানুষ তাদের বিরুদ্ধে। একজন আলেম, তিনি তো আলেম, সে আলেমের জায়গায় থাকবে, তার ইমামতের জায়গায় ইমামতের জায়গায়। তাই বলে তিনি কি কোনো পক্ষ কিংবা বিপক্ষ নিয়ে ওয়াজ মাহফিল কিংবা তার ভোটাধিকার প্রয়োগ করা কিংবা ভোটের জন্য তিনি মাঠে ময়দানে মানুষের কাছে আহ্বান করতে পারবেন না? তিনি তো আলেম ঠিক আছেন, কিন্তু তিনি তো জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক। তার তো ভোট দেওয়ার অধিকার আছে, ভোট চাওয়ার অধিকার আছে, ভোটের পক্ষে বিপক্ষে মন্তব্য করার অধিকার আছে। এটা আলেম হোক আর রিক্সাওয়ালা হোক, প্রত্যেকের সেই অধিকার আছে। তাহলে হারুন এবং পাপিয়ারা কি কারণে এই মন্তব্য করছে এবং রাজপথে নেমেছে, এটা এখন সরকারকে খতিয়ে দেখা উচিত। আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের স্বাধীন মন্তব্য কিংবা গন্তব্য রয়েছে, কিন্তু একমাত্র ইসলাম কিংবা ধর্মভিত্তিক মানুষদের সেখানে কটূক্তি করা হয়। কত বড় দুঃসাহস! তিনি বলছেন যেই আলেমরা ইমামতি করবে, যেই আলেমরা মসজিদে নামাজ পড়াবে, তারা যদি রাজনীতি করে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ কিনা সেটা খতিয়ে দেখতে বলছেন কে? পাপিয়া। ওরে বাপরে বাপ, কত বড় মুফতি সাহেব পাপিয়া! তিনি বলছেন আলেমের পিছনে নামাজ হবে কিনা খতিয়ে দেখতে হবে। এই একই আচরণ আওয়ামী লীগ করেছিল। তারা জানাজার নামাজ নিজেরা শুরু করে দিয়েছিল, তারা কোরবানির চামড়া নিজেরা নিজেদের বাসা বাড়িতে রেখে দিয়েছিল, কওমি মাদ্রাসায় দেয় নাই। আর আজকের আপনার দশাও তাই হয়েছে, আপনিও সেই একই কাজ শুরু করেছেন। আপনার এলাকায় আপনি এমপি হবেন না হবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি কোনো অবস্থায় একটি গোষ্ঠীকে আপনি বলতে পারেন না যে কোনো আলেম, কোনো ইসলামপন্থী নাগরিক ওয়াজ মাহফিলে ওয়াজ করতে পারবে না, রাজনৈতিক ময়দানে ভোট চাইতে পারবে না, তার পিছনে নামাজ হবে না। এই বক্তব্য আপনি রাষ্ট্রদ্রোহিতার শামিল করেছেন, এই বক্তব্য ধর্মদ্রোহিতার শামিল বলে আমি মনে করি। আজকের কোন ভাষা ব্যবহার করলেন আপনি? কি কারণে আজকে বলতে গিয়ে বলছেন আমির হামজার বিরুদ্ধে, আজহারি সাহেবের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে বলতে গিয়ে তাদেরকে কুৎসা রটাতে গিয়ে বলছেন এরা নাকি মালয়েশিয়া থেকে খাওয়ার জন্য এসেছে? ধিক্কার জানাই আপনার এই সকল কুচক্রী মানসিকতার, ধিক্কার জানাই আপনার এই সকল এই অসাবধানতাবশত এই সকল বক্তব্যের। আজ এই বাংলাদেশের মানুষ ধর্মভিত্তিক মানুষদেরকে পছন্দ করে। ভোট কাকে কে দেবে না দেবে সেটা জনগণের সিদ্ধান্ত। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে সমগ্র রাজনৈতিক দলগুলোকে ওপেন স্পেস তৈরি করে দিয়েছিলেন শুধুমাত্র বাক স্বাধীনতা এবং বাকশাল থেকে মুক্ত হওয়ার জন্য। বাক স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু সেই দলের একজন নেত্রী পরিচয় দিয়ে আপনি কি করে মানুষের বাক স্বাধীনতা বন্ধ করতে চান? আপনি কি করে ধর্মভিত্তিক মানুষগুলোকে আলাদা করতে চান? তারা কি এদেশের মানুষ নয়?
তারা কি এদেশ নিয়ে ভাবার চিন্তা নাই? তারা কি সংবিধান নিয়ে কথা বলবে না? তারা কি ভোট নিয়ে কথা বলবে না? তারা কি রাজনীতি নিয়ে কথা বলবে না? এই কেমন বক্তব্য যে আজকে আপনি দিয়েছেন, যেই বক্তব্যগুলোতে সমগ্র বাংলাদেশের আলেম সমাজকে আপনি হাও করলেন। যা কিছু ঘটলেই ভয় কেন? এতই যদি আপনার জনপ্রিয়তা থাকে, আপনি আপনার মতো করে নির্বাচনে জয়যুক্ত হন। আলেমদের বিপক্ষে দাঁড় করাবেন কেন? আপনি যদি এত সাহস থাকে, পারলে নিজ দায়িত্বে আপনি নির্বাচন করেন। এত বড় একটি সংগঠনের নাম দিয়ে, ব্যানার দিয়ে, তারপরেও যদি আপনাকে আলেম বিদ্বেষী হতে হয়, তাহলে বুঝতে হবে আপনি মূলত এই সংগঠনের উপকার করতে আসেন নাই, আপনি এসেছেন মূলত কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য। তলে তলে অনেক কিছু ঘটে যাচ্ছে দর্শক। সেই ওবায়দুল কাদেরের বিখ্যাত উক্তি যে তলে তলে সব হয়ে গেছে। তো আমেরিকার সাথেও মনে হয় বাংলাদেশের হয়ে গেল। কেন বললাম কথাটা, একটু ঠাট্টা করেই বললাম, সিরিয়াসলি নিয়েন না। বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিং, ইলন মাস্কের স্টারলিং। ইলন মাস্ক বুঝতেই পারছেন আমেরিকার মাটিতে এখন দ্বিতীয় ব্যক্তি যে ট্রাম্পের কলকাঠি সবকিছু নাড়ছে। যদিও মাঝে মধ্যে একটু ঠোকাঠুকি বাদে, কিন্তু ইলন মাস্ককে উপেক্ষা করতে পারবে না ট্রাম্প, এটা ভালো করে জানেই সারা বিশ্ব। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত ঝানু প্লেয়ার, তিনিও জানেন যে ইলন মাস্ককে ধরলে আমি ট্রাম্পকেও পাবো। তো এখন ইলন মাস্ককে ধরতে গেলে এমনি শুধু শুধু ভালোবাসা দিয়ে কোনো লাভ নেই। গোলাপ ফুল দিয়ে আপনি ইলন মাস্কের মন জয় করতে পারবেন না, ট্রাম্পেরও মন জয় করতে পারবেন না। তাদের হলো ব্যবসা দিতে হবে। তো ব্যবসাটা দিয়ে দিল খুব দ্রুত গতিতে। ইলন মাস্ক নিশ্চয়ই মানে খুব অবাক হবে, বাপরে বাপ, চাইলাম আর হয়ে গেল। এখন সেই স্টারলিংকের যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। জায়ান্ট, যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এখন আবেদনের মাধ্যমে এনজিএসও অর্থাৎ নন জিও স্টেশনারি অরবিট লাইসেন্স পেলেই বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু হবে। মূল কাজটা হয়ে গেছে, এখন বাকি টেকনিক্যাল বিষয়গুলি আমি অতটা বুঝি না। তো যেটা বুঝলাম সেটা হলো যে এখন স্টারলিংকের বাংলাদেশে ব্যবসা করা সময়ের ব্যাপার মাত্র, জাস্ট মানে মূল কাজটা হওয়ার পর এখন আর কোনো সময় লাগবে না। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই তথ্য জানান। দেখেন, সংবাদ সম্মেলন করে এটা ঘোষণা করতে হচ্ছে, তার মানে কত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সবার কাছে গুরুত্বপূর্ণ, কারণ যে শুল্ক নিয়ে যে তছনছ কাণ্ড করতেছে, সবাই তো বিলা হয়ে আছে, আতঙ্কিত, হাই মানে কি হিসাব করতেছে সবাই যে কার কত লোকসান হবে। বাংলাদেশের ইউনুস ফেরার সাথে সাথেই মানে সেই বিমস্টেক বৈঠক শেষ করে বাংলাদেশে আসতে না আসতেই আগে হলো ওইটা নিয়ে বসতে দিয়েছে যে রপ্তানি আয়ের উপর একটা বড় ধাক্কা এবং ক্ষতিগ্রস্ত হবে আমাদের তৈরি পোশাক শিল্প। ওই ক্ষতিটা কিভাবে পোষানো যায় তার জন্য বৈঠক, এবং 48 ঘন্টার মধ্যে 2টা চিঠি দিবে পৃথক। এবং ডক্টর ইউনূস তো এখন এতে আছে যে কোন ফাঁকে ট্রাম্প অথবা ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করা যায়। তো সেই যে যোগাযোগ করার জন্য এই যে এখন আজকে স্টারলিংক এর রেজিস্ট্রেশন যে কমপ্লিট হয়ে গেল, এটা তো খবর পৌঁছে যাবে ইলন মাস্কের কাছে। ইলন মাস্ক বলবে যে এই দেখো বাংলাদেশের কে যোগাযোগ করতে চাচ্ছি, একটু কথা বলি। তো কথা বলা মানে কি, এখন দায়িত্ব তো ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে কথা বলবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো তার চমৎকার তার যেই প্রেজেন্টেশন, ধারণা করা হয় যে মানে বড় কিছু হবে না। যে শুল্কটা যদি কমানো হয় তাহলে তারা বাংলাদেশকেও কনসিডার করবে, কারণ যুদ্ধ করার কিছু নেই। ট্রাম্প বুঝতেছে সারা আমেরিকা এখন কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে রাস্তার উপরে, সুতরাং যা খুশি তাই করবে সেটা ট্রাম্পের পক্ষেও সম্ভব না। বা বিশ্ব বাস্তবতা বুঝে তাকে অবশ্যই নমনীয় হইতে হবে। এখন যত নমনীয় হবে এটা আমাদেরও লাভ, সারা বিশ্বের লাভ। এখন দেখা যাক। মিডিয়ার চেয়ারম্যান বলছে আগামী 9 এপ্রিল থেকে ঢাকায় 4 দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। এই সামিট স্টারলিংক ডিভাইস দিয়ে রান করা হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টারলিংক সার্ভিস প্রোভাইড করবে। সম্মেলনের লাইভ প্রোগ্রামগুলো স্টারলিংকের মাধ্যমে দেখানো হবে। যারা সামিটে যাবেন তারা পার্সোনাল ডিভাইস স্টারলিংকে কানেক্ট করে এক্সপিরিয়েন্স করতে পারবেন। বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে আশিক চৌধুরী বলেন, অনুমোদনের ক্ষেত্রে স্টারলিংক বিডা রেজিস্ট্রেশনে আবেদন করেছিল, বিডা রেজিস্ট্রেশন হয়ে গেছে। তাদের পরবর্তী ধাপ এনজিএসও লাইসেন্স, আজকে তারা সেটার আবেদন করতে পারে। আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে এনজিএসও লাইসেন্স দিয়ে দিতে। এই লাইসেন্স পাওয়ার পর দিন থেকে স্টারলিংক কমার্শিয়াল অপারেশন করতে পারবে। সরকারের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল 90 দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরুর ব্যবস্থা করা। লাইসেন্স দেওয়া হয়ে গেলে তাদের জন্য ইটস রেডি টু গো, অর্থাৎ 90 দিনও লাগলো না, তার আগেই দ্রুত গতিতে হয়ে গেল। এবং এটা এই মুহূর্তে একটা হওয়াটা খুব জরুরি। দর্শক, ডক্টর ইউনূসকে 4-5 বছর ক্ষমতায় রাখতে পিনাকি ভট্টাচার্যের থিওরিতে নতুন মাত্রা, এবার রাজনীতিবিদদের পক্ষ থেকে সারা। দর্শক, প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখা দরকার বা 4 বছর ক্ষমতায় রাখা দরকার, এই আলাপটা প্রথমে এসেছে রাষ্ট্রবিজ্ঞানী, অ্যাক্টিভিস্ট, আপনি তাকে নানান অ্যাডজেক্টিভ ভূষিত করতে পারবেন, পিনাকি ভট্টাচার্যের পক্ষ থেকে। পিনাকি ভট্টাচার্য পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন থিওরির প্রোপোনেন্ট, অনেক থিওরি বাংলাদেশে দিয়েছেন। বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্স এগুলোর অনেক কিছু পিনাকির মাধ্যমে শেপড হয়েছে। পিনাকির অনেক টার্ম
এটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত পরিভাষা হয়েছে, যেটা পিনাকির মাধ্যমে ইন্ট্রোডিউস হয়েছে। রাজনীতিতে অনেক গালি, যেগুলো গণতন্ত্রের সৌন্দর্য, এগুলো পিনাকি আবিষ্কার করেছে। পিনাকি এখন একজন থিওরিস্ট হয়ে উঠছেন, নানা থিওরি দিচ্ছেন। তার যে ভিডিওগুলো, ওগুলো যদি বই আকারে লেখা হয়, এবং ইংরেজিতে লেখলে তো ঠিক আছে, ইংরেজিতে যদি লেখেন তাহলে ওগুলো পলিটিক্যাল সায়েন্সের উন্নত কেতাব হতে পারে। এই জন্য আমি তাকে রাষ্ট্রবিজ্ঞানী বলি। পিনাকি ভট্টাচার্য ট্রানজিশন গভর্নমেন্টের থিওরি দিয়েছেন, ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখা দরকার এটা বলছেন, ক্ষমতা মেয়াদ বৃদ্ধি করা উচিত, নানানভাবে বলছেন। সবকিছু খোলামেলা বলছেন না, আমরা খোলামেলা তার বক্তব্য ব্যাখ্যা করছি। সেখানে 4-5 বছর ক্ষমতায় রাখার একটা আলাপ উঠেছে। এটা নন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে। পিনাকি ভট্টাচার্য এটা নন পলিটিক্যাল কেউ, তারা কিন্তু পলিটিক্যাল কেউ নয়। কিন্তু দর্শক, রাজনীতিবিদরা কিন্তু এই বিষয়ে এখনো কথা বলেন। যেমন জামাতের কর্মীরা বা জামাতের জনশক্তিরা, এরা সবাই চায় যে ডক্টর ইউনূস দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকুক। এনসিপির লোকজন চায়, এবং এনসিপির লোকজন ডক্টর ইউনূসকে নেতাও মানে। কিন্তু এমনকি এই ধরনের আকাঙ্ক্ষাও আছে অনেকের, যে তারা যদি নির্বাচনে জিতে, তাহলে কোনো একটা উপনির্বাচনের মাধ্যমে প্রফেসর ইউনূসকে জিতিয়ে তারা প্রফেসর ইউনূসকে প্রধানমন্ত্রী বানাবে, এই আকাঙ্ক্ষাও আছে। কিন্তু প্রফেসর ইউনূসকে 4-5 বছর বা 3-4 বছর ক্ষমতায় রাখা দরকার, গুরুত্বপূর্ণ কোনো রাজনীতিবিদের পক্ষ থেকে সরাসরি আলাপ আসেনি, বা রাখার যৌক্তিকতা নিয়ে কোনো আলাপ ওঠেনি। সার্জিস আকাঙ্ক্ষার কথা বলেছিলেন, যে আমার আকাঙ্ক্ষা তাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর দেখতে চাই, নির্বাচিত। কিন্তু এইভাবে বর্তমান যে ফর্মেটে আছে, এটা একটু ট্রানজিট করে, এটা একটু পরিবর্তন করে 3-4-5 বছর ক্ষমতায় রাখার পক্ষে বা রাজনীতিবিদদের পক্ষ থেকে সাড়া পাওয়া গেছে। এবং এমন রাজনীতিবিদদের পক্ষ থেকে সাড়া পাওয়া গিয়েছে যিনি বাংলাদেশের রাজনীতিতে আরেক লিজেন্ড। এদেশে মেধাবী সন্তানরা যে রাজনীতিতে আসে, এবং বিপ্লবী, মেধাবী, বুদ্ধিজীবী সব যে একত্রে হওয়া সম্ভব, পলিটিশিয়ান, অ্যাক্টিভিস্ট, মাঠের লড়াকু সৈনিক, ভালো বক্তা, টকশোতে ভালো পারফরমার, ভালো শিল্পী, একজন ভার্সেটাইল বা বহুমুখী গুণের অধিকারী এবি পার্টির সাধারণ সম্পাদক জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, শিবিরের সাবেক সদস্য। ইসলামী ছাত্র শিবির, এটা ইসলামী ছাত্র শিবিরের একটা অবদান। শিবির এরকম লোক তৈরি করে যারা বাংলাদেশের রাজনীতিতে আলো ছড়ায়, এবং শিবির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তৈরি করে দিয়েছে। তিনি ঢাকা ইউনিভার্সিটির স্পেশাল কোটায় সদস্য ছিলেন। সেই আসাদুজ্জামান ফুয়াদ এখন রাজনীতিতে আলো ছড়াচ্ছেন। এবি পার্টির জনপ্রিয়তা ওই অর্থে তেমন নেই, কিন্তু আসাদুজ্জামান ফুয়াদ, তাকে মানুষ পছন্দ করে, তাকে জামাত শিবিরের লোকজনও পছন্দ করে। আওয়ামী লীগের প্রোপাগান্ডিস্টরা তারা তার ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলার পর জামাত শিবিরের বড় বড় নেতারাও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ডিফেন্ড করেছে। অতএব দর্শক, আসাদুজ্জামান ফুয়াদ তিনি গুরুত্বপূর্ণ। তার কথা, যেমন প্রধান উপদেষ্টা কাউকে ডাকলে বা ঐকমত্য কমিশনে বসলে, অথবা সব রাজনীতিবিদদের নিয়ে বসা হয় এরকম কোনো প্রোগ্রামে, রাজনীতিবিদরা যদি কথা বলেন, সেখানে যদি 5 জন রাজনীতিবিদদের কথা আলাদাভাবে মূল্যায়ন করা হয়, তার মধ্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কথা আলাদাভাবে মূল্যায়ন করতে বাধ্য হবে। এর মানে বাংলাদেশের রাজনৈতিক নেতা যদি বিভিন্ন দল থেকে 5 জনের তালিকা করা হয়, তাদের মধ্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পড়বে, যদি তার দল কিন্তু 5-এর মধ্যে পড়বে বলে আমি মনে করি না। আসাদুজ্জামান ফুয়াদ তিনি একটা কথা বলেছেন, তার সম্পর্কে এত অ্যাডজেক্টিভ কেন দিলাম, যে তিনি বলেছেন এটা একটা আলাদা তাসির আছে, আলাদা একটা তাৎপর্য রয়েছে। এর মানে 3-4 বছর প্রফেসর ইউনূসকে ক্ষমতায় রাখা গেলে বাংলাদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে যাবে। যে কথাটা আমি সকাল সন্ধ্যা জিকিরের মতো, ওজিফার মতো বলছি, আপনারা শুনছেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই কথা বলেছে। আপনি আশা করি আসাদুজ্জামান ফুয়াদের সাথে একমত। ডক্টর ইউনূস এবং মোদির মধ্যে কী ধরনের কথাবার্তা হয়েছে, এটা নিয়ে আমরা দুটো অফিসিয়াল স্টেটমেন্ট পেয়েছি। একটা ভারতের দিক থেকে, ভারতের জনাব মোদি তার এক্স অ্যাকাউন্টে এবং ফেসবুকে বলেছেন। অ্যাট দ্য সেম টাইম তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্রিফিং করেছে, তাদের পররাষ্ট্র সচিবকে আমরা ব্রিফিং করতে দেখেছি, আমরা শুনেছি, এগুলো কথা বলেছি। আমাদের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেখান থেকেও বলা হয়েছে, অনেক ডিটেইলড বলা হয়েছে। কিন্তু প্রেস সচিব জনাব শফিকুল আলম কিছু মন্তব্য করেছেন তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে, এবং সেটা নিয়ে ভারতে তীব্র ডিবেট হচ্ছে, শোরগোল হচ্ছে, আমরা এভাবে বলবো, যথেষ্ট প্রতিবাদ হচ্ছে। মানে তাদের বক্তব্য হচ্ছে প্রেস সচিব যা বলেছেন সেটা বাড়িয়ে বলা, পলিটিক্যালি মোটিভেটেড, এবং এটা সত্য কিছু না। উনি আসলে কি বলেছেন প্রেস সচিব, আগে সেই জায়গায় যাই, এবং আমরা পরবর্তী আলোচনার আগে এটা মাথায় রাখবো, ভারতের যেসব মিডিয়া প্রচুর কথা বলছে, অনেকগুলো মিডিয়াতে আমি টক শো দেখছি এটা নিয়ে, তারা টক শো করছেন, নট অনলি দ্যাট, তাদের অনলাইন বা প্রিন্টেড ভার্সনে এই নিউজটা এসছে। তার মানেটা হচ্ছে তারা এটাকে খুব স্ট্রংলি কন্টেস্ট করছে, এবং ওইটা যেটা মাথায় রেখে আমরা পরবর্তী আলোচনায় যাব, সেটা হচ্ছে এর প্রায়গুলোই অত্যন্ত সরকার বা বিজেপি সরকার ইনফ্লুয়েন্সড মিডিয়া। তার মানে তাদের মিডিয়ার যে বক্তব্য, এটাকে জাস্ট একটা মিডিয়ার বক্তব্য এভাবে না দেখে এটা সরকারি ভার্সন, আমরা ডিফ্যাক্ট সরকারি ভার্সন, এটা মেনে নিতে পারি। ওদের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি, কিন্তু এটা যথেষ্ট ডিবেট হচ্ছে, এবং আমাদের এই প্রশ্ন করতে হবে এই ধরনের মন্তব্য কতটা ঠিক বা কতটা ভুল। জনাব শফিকুল আলম যেটা লিখেছেন,
এটা নিয়ে ইনফ্যাক্ট আমি নিজে একটা টক শোতে প্রশ্ন ফেস করেছি। এই প্রশ্নটা শেখ হাসিনাকে নিয়ে আমাকেও করা হয়েছিল। উনি লিখেছেন এরকম: আমরা আশাবাদী শেখ হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাব। তিনি যেটা বলছেন সেটা হলো যে বৈঠক হয়েছে সেখানে এটা কিসের ভিত্তিতে বলছেন? নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না শেখ হাসিনাকে যখন ফেরত পাঠাতে চাওয়া হয়েছে। এটা নিয়েও ভারতে তীব্র আলোচনা চলছে, বাদানুবাদ চলছে। বাদানুবাদ না, ইনফ্যাক্ট আমাদের কেউ নেই, তারাও খুবই টাফ সমালোচনা করছেন। আরেকটা মন্তব্য নিয়ে সেটা এরকম, জনাব শফিকুল আলম লিখেছেন, দ্বিপক্ষীয় বৈঠকে মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করেন। তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল, তবে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান ও শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম। এই দুটো মন্তব্য, এই মন্তব্যটাও মানে শেখ হাসিনার সাথে তাদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু ডক্টর ইউনূসের প্রতি যে অসম্মানজনক আচরণ ছিল সেটা তাদের কাছে দেখেছে, কিন্তু আমরা আপনাকে সম্মান এবং শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম। দুটো ব্যাপার। মানে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না, এই ব্যাপারটা আমরা যদি এভাবে বলি, ডাজ ইট মিন ইতিবাচক ছিল? মানে শেখ হাসিনাকে আমাদের প্রধান উপদেষ্টা চাইলেন যে তাকে ফেরত পাঠানো দরকার, তিনি ওখানে বসে বকবক করছেন, এগুলো বন্ধ করা দরকার, এগুলো বলা হলো। ভারত কি বলেছে সেটা আমি আসছি, কিন্তু এগুলো যদি বলা হয়ে থাকে সেখানে উনি ওর পরপরই বলছেন যে আমরা আশাবাদী হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাবো। তার মানে ওই মন্তব্যের, ওই কথোপকথনের সূত্র থেকে এই আশাবাদ তৈরি হয়েছে। প্রশ্নটা কি আমরা এভাবে করব যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে, এরকম অন্তত আশাব্যঞ্জক কিছু দেখিয়েছে, বলেছে? মানে ভারত না বলে দিল একটা কথা, আর না বলে নাই, ডাজ ইট নেসেসারিলি মেন? ভারতের মিডিয়াতে যেটা বলা হচ্ছে সেটা হলো এখানে নাকি নরেন্দ্র মোদী বলেছেন এই ধরনের ডিসপিউট যেসব ইস্যু নিয়ে হচ্ছে এগুলো মন্ত্রী পর্যায়ে কথা হতে পারে। আমরা আসলে খুব ভালোভাবে জানি, মোটামুটি নিশ্চিতভাবে জানি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না। কিন্তু আরেকটা কথা যেটা হয়তো আরও বেশি ডিবেটের জায়গা, সেটা হলো যে শেখ হাসিনা ডক্টর ইউনূসের প্রতি অসম্মানজনক আচরণ করেছে, কিন্তু মানে এটা বলছেন তারা দেখছেন এবং রেকগনাইজ করছেন। মানে প্রশ্ন হচ্ছে এই কথাটা কি হয়েছে ভেতরে? হয়ে থাকতে পারে। আর ভেতরে হওয়ার সব কথা কি খুব সিরিয়াস, নাকি সব কথা মধ্যে কিছু কথা সৌজন্যেরও থাকে? দুজন মানুষ যখন বসে, এবং তার চাইতে জরুরি কথা, সব কথা আসলে সামনে এসে বলা হয় না, গ্রসলি বলা হয় যে তারা পরস্পরের প্রতি সম্মানজনক আচরণ করেছেন, সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন। আর দুই পক্ষ থেকে কি কি কথা বলা হবে সেটারও একটা প্যারামিটার থাকে। এই কথাটা যদি না হয়ে থাকে তাহলে এটা বলাটা একটা মিথ্যা তথ্য, এটা ভয়ঙ্কর। আর যদি এটা হয়েও থাকে, আমি আবারও বলছি, ভারতীয় মিডিয়া যখন এটার সমালোচনা করছে, এই বক্তব্যেরও, দ্যাট মিনস আরও অনেক কিছুরও সমালোচনা করেছে, সেটার দিকে যাচ্ছি না। এমনকি আমাদের অফিসিয়াল স্টেটমেন্টেরও কিছু কিছু জিনিস নিয়ে তাদের ক্রিটিক আছে, সেদিকে যাচ্ছি না। কিন্তু আমি বলছি এটারও যখন সমালোচনা করছে তখন আমাদের বুঝে নিতে হবে যে এই বক্তব্যটাও ভারতের বিজেপি সরকার পছন্দ করেনি। এটা যদি হয়েও থাকে, এটা দুজন নেতা যখন বসেছেন পরস্পরের মধ্যে আইস ব্রেকিং হয়, তাদের মধ্যে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, বাংলাদেশ চেয়েছে কিন্তু ভারত শেষ পর্যন্ত আসা মানে হচ্ছে ভারতও চাইছে এই সম্পর্কটার মধ্যে অন্তত স্বাভাবিকীকরণ দূরে থাকুক, ডিএসকালেট করুক, যে আমাদের টেনশনটা বাড়ছে ক্রমাগত, এই বৃদ্ধিটা অ্যাটলিস্ট থামুক, আমরা অন্তত যেই জায়গায় আছে অন্তত সেই জায়গায় আগে থাকি, তারপর আস্তে আস্তে টেনশন কমানোর অন্তত চেষ্টা করি। সেই চেষ্টা ভারতের দিক থেকেও আছে। সুতরাং পরস্পরের প্রতি কিছু মন্তব্য করবেন, কিছু বক্তব্য দেবেন যেগুলো আসলে এই ক্ষেত্রে হেল্প করে, আইস ব্রেকিংয়ের জন্য কাজ করে। সেটা যদি বলেও থাকেন সেটা পাবলিকলি বলা উচিত কি অনুচিত, এই প্রশ্নটা আসলে আমাদেরকে ভেবে দেখতে হবে এবং এটুকু বুঝতে পারতে হবে। যেহেতু ভারত এটাকে সমালোচনা করছে, আমি আবারও বলছি, কথাটা বারবার বলা হচ্ছে, ভারতের মিডিয়ার, এক্সিস্টিং মিডিয়ার কথাকে আসলে সরকারের বক্তব্য হিসাবে নিয়ে নিতে হবে। এগুলো গদি মিডিয়া, এগুলো অনেক দিন থেকে এভাবে প্রতিষ্ঠিত। সুতরাং আমাদের এই জায়গায়ও ভুল হয়েছে কিনা খেয়াল রাখা দরকার আছে। আর আমি একটা কথা শুরু থেকে বলেছি, এখনও বলছি, আবারও বলতে চাই, গায়ের জোরে কোনো সফরকে অতিরিক্ত সফল দেখানোর কোনো প্রয়োজন নাই। এই প্রবণতা আমরা সরকারের মধ্যে দেখছি। চায়না সফরেও খুবই সফল সফর, চায়না গেছে, ইটসেলফ একটা সাকসেস। মোদি বসতে বাধ্য হয়েছে, ইটসেলফ ইজ এ সাকসেস। সত্যিই তাই, আমি বিশ্বাস করি, মনে করি। বাংলাদেশ আরও আগেও চেয়েছিল, সে রাজি হয় নাই, এবার রাজি হয়েছে। সো বাংলাদেশের ফরেন পলিসি সামহাউ মোদিকে বাধ্য করেছে বসতে, মোদিকে পিপল টু পিপল রিলেশনশিপের কথা বলতে বাধ্য করেছে। তো এই জিনিসগুলো যখন হচ্ছে, মানে খুব কর্ডিয়াল বডি ল্যাঙ্গুয়েজ ছিল না, তাতেই কিছু আসে যায় না, এগুলো সব সাফল্য। কিন্তু গায়ের জোরে কিছু কথা বলে, অহেতুক কিছু অতিরঞ্জন আরোপ করে সব সফরগুলোকে অনেক কিছু দেখানোর প্রবণতা, আমি এটাকে স্ট্রংলি কন্ডেম করি যদি সেটা হয়ে থাকে। আর যদি
অতিরঞ্জন নাও হয়ে থাকে, কোন কথা বলা উচিত হবে কোন কথা বলা উচিত হবে না সেটাও মনে রাখা দরকার। তবে একটা কথা একেবারে অতিরঞ্জন বলে আমি শতভাগ বিশ্বাস করি, শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে এমন কিছু হয় নাই যে আশা করা যাবে যে এই ঘটনাটা ঘটবে এবং খুব দ্রুত এই সমস্যার সমাধান করা যাবে, আমি বিশ্বাস করি না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।